কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন স্যার? এই তো ভালো। আচ্ছা, কোর্স হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট অন। গত ক্লাসে আমরা একটা ক্লাস নিয়েছিলাম। ক্লাসের আমরা দেখিয়েছিলাম ইলেকট্রিক্যাল সার্কিটে যে সমস্ত প্যারামিটারগুলো থাকে, যেমন রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, পাওয়ার, কারেন্ট, ভোল্টেজ, যে জিনিসগুলো আমাদের একটা সার্কিট সম্পর্কে জানা দরকার। প্রথম ক্লাসে আমরা সেই জিনিসটা দেখিয়েছি যে এই জিনিসগুলো আমার যদি একটা সার্কিটকে আমি অ্যানালাইসিস করতে যাই, এই জিনিসগুলো জানা প্রয়োজন। যারা প্রথম ক্লাসটা করেন নাই, কাইন্ডলি প্রথম ক্লাসের স্লাইডগুলো একটু সুন্দর করে দেখে নেবেন। আচ্ছা, আজকে যে জিনিসটা করাবো, সার্কিটকে অ্যানালাইসিস করাতে গেলে কিছু ল জানতে হবে, বেসিক ল জানতে হবে। সার্কিটটাকে অ্যানালাইসিস করতে গেলে বিশেষ কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমাকে জানতে হবে। দেখি সেই রুলসগুলো কী কী। প্রথমে আসি সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমি একটা সার্কিটকে কেন সিরিজ বলবো, সিরিজ বলার জন্য তার কি কি রিকোয়ারমেন্ট দরকার। সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমি বলবো যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে সবসময় কারেন্ট সেম থাকবে, অর্থাৎ ইনপুট দিয়ে যে কারেন্ট আসবে যদি এটা সিরিজে থাকে তাহলে একই কারেন্ট সার্কিটের সমস্ত জায়গা দিয়েই ফ্লো করবে। কিন্তু সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজের ডিফারেন্স হয়। মনে করেন এই সার্কিটের ক্ষেত্রে এখানে কারেন্ট কিন্তু সব জায়গায় সেম, কিন্তু এই লোডের অ্যাক্রসে, এই লোডের অ্যাক্রসে এবং এই লোডের অ্যাক্রসে ভোল্টেজ কিন্তু আলাদা। সো সিরিজ সার্কিটের অ্যাক্রসে কারেন্ট সবসময় সেম থাকবে, যেটুকু সিরিজে থাকবে সেখানে কারেন্ট অবশ্যই সেম, কিন্তু সেই এলিমেন্টেরগুলোর ভিতর দিয়ে ভোল্টেজ আলাদা। ওকে, এখন সিরিজ সার্কিটের ক্ষেত্রে একটা অসুবিধা আছে, আমরা বাসাবাড়িতে সাধারণত সিরিজ সার্কিট ব্যবহার করি না। সিরিজ সার্কিটে কারণ হচ্ছে যদি কোনো একটা লোড নষ্ট হয়ে যায়, কোনো একটা লোড কোনো কারণে নষ্ট হয়ে গেল, যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সার্কিটটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আর কোনো লাইটই জ্বলবে না। সো আমাদের বাসাবাড়িতে যত ধরনের সার্কিট লাগানো আছে মোটামুটিভাবে এখনকার যুগে সবই হচ্ছে প্যারালাল সার্কিট। আচ্ছা, সিরিজ সার্কিটের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি এই সার্কিটটা সিরিজে থাকে তাহলে এই যে তিনটা লোড আছে, তিনটা লোডের তো একটা রেজিস্ট্যান্স আছে। যদি সিরিজে থাকে তাহলে এই রেজিস্ট্যান্সগুলো, যদি তিনটা রেজিস্ট্যান্সকে আমি একটা রেজিস্ট্যান্স বানাইতে চাই, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে চাই, তাহলে তিনটা রেজিস্ট্যান্সকে ডিরেক্টলি যোগ করবো। অর্থাৎ সিরিজ সার্কিটের জন্য প্রযোজ্য সেটা কি, যদি এটা একটা সিরিজ সার্কিট হয়, যদি এটা একটা সিরিজ সার্কিট হয় R1, R2, R3, যদি এটা সিরিজ সার্কিট হয় তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যখন এই তিনটা রেজিস্ট্যান্সকে আমি একটা রেজিস্ট্যান্স বানাবো তাহলে সেটা হবে হচ্ছে REQ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। অর্থাৎ ডিরেক্টলি তিনটাকে যোগ করে দেওয়া যায়। কিন্তু প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কিন্তু তা হবে না, এটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে শুধু প্রযোজ্য, ডিরেক্টলি তিনটাকে যোগ করে দেওয়া যায়। ওকে, আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন ক্যালকুলেট করব তখন এই জিনিসটা কাজে লাগবে। আচ্ছা, সিরিজ সার্কিটের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, যদি একটা সার্কিটকে আমরা সিরিজে লাগাই তাহলে আরেকটা সমস্যা হতে পারে। সমস্যাটা হচ্ছে লোডের অ্যাক্রসে বিভিন্ন ধরনের ভোল্টেজ ড্রপ হবে, এখানে এক ধরনের ড্রপ, এখানে এক ধরনের ড্রপ, এখানে এক ধরনের ড্রপ। আমাদের লাইটগুলো মোটামুটি ম্যাক্সিমাম আলো দেওয়ার জন্য এর একটা ভোল্টেজ রেটিং আছে, সেই রেটিংয়ের কম যদি ভোল্টেজ আসে ওই লাইটটা ম্যাক্সিমাম লাইট দিবে না। এই জন্য সিরিজে কানেক্ট করলে বাল্বগুলো সাধারণত ডিম হয়ে যায়, আলো কমে যায়, কারণ তার অ্যাক্রসে, লোডের অ্যাক্রসে ভোল্টেজের রেটিংটা সেম থাকে না। এই জন্য একটা কারণ যে আমরা সিরিজ সার্কিট ব্যবহার করি না বাসাবাড়িতে। আচ্ছা, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি জন্য আমরা সেটাকে প্যারালাল বলবো, একটা সার্কিটকে কেন আমরা প্যারালাল বলবো। সার্কিটকে যদি আমাদের প্যারালাল বলতে হয় তাহলে এই কন্ডিশনটা ফলো করতে হবে তাকে। এটা যদি নোড এ হয়, এটা যদি নোড বি হয়, তাহলে এই দুইটা তারের ভিতরেই সমস্ত রেজিস্ট্যান্সগুলো কানেক্টেড থাকতে হবে। এই দুইটা তারের ভিতর দিয়ে রেজিস্ট্যান্সগুলো কানেক্টেড থাকতে হবে। সো প্যারালাল হলে নোড এ এবং বি এর মাঝে, অর্থাৎ অনলি দুইটা কমন পয়েন্ট থাকবে এদের। তাহলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কারেন্ট কিন্তু আলাদা হবে, এখানে ভোল্টেজ সেম, প্রতিটা লোডের অ্যাক্রসে ভোল্টেজ সেম হবে, কিন্তু লোডের ভিতর দিয়ে কারেন্টটা আলাদা হবে। যেমন এখানে I1 হবে, এখানে I2 হবে, এখানে I3 হবে। সো প্যারালাল সার্কিটে কি আলাদা, কারেন্ট আলাদা। প্যারালাল সার্কিটে কারেন্ট আলাদা কিন্তু ভোল্টেজ সেম। সিরিজ সার্কিটের ক্ষেত্রে কী ছিল, ভোল্টেজ আলাদা কিন্তু কারেন্ট সেম।
আচ্ছা, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যদি এই তিনটা এলিমেন্টকে আমি ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে অর্থাৎ একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করতে চাই, তাহলে তা একটু উল্টাভাবে করতে হবে। সেটা কীরকম হবে? 1/Req ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তিনটা রেজিস্ট্যান্সকে যদি আমি প্যারালালি যোগ করতে চাই তাহলে এই রুলসে যোগ করতে হবে। এখন যদি রেজিস্ট্যান্স দুইটা থাকে তাহলে এই নিয়মটা সংক্ষেপে একটু লেখা যায়। Req ইকুয়াল টু হবে R1 ইন্টু R2 R1 প্লাস R2। যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে তাকে দুইটা দিয়ে গুণ করব, দুইটা যোগ করে ভাগ করে দিলে যে রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে সেটা হচ্ছে Req। এটা দ্রুত করার জন্য, ম্যাথ করার সময় এটা দ্রুত করার জন্য আমরা এই ধরনের রুলস ফলো করতে পারি। এখানে সিরিজ প্যারালাল সার্কিটের সামারাইজেশন করা আছে, একটু দেখে নেবেন। এখন আসি ওহমস ল। ওহমস ল কি বলছে? ওহমস ল জিনিসটা কি? ওহমস ল বলতেছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে তা এই রেজিস্ট্যান্স অ্যাক্রসের ভোল্টেজের সমানুপাতিক। অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে তাই রেজিস্ট্যান্সের উপর কী ধরনের ভোল্টেজ অ্যাপ্লাই করছি তার সমানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু আই। অর্থাৎ এটা যদি রেজিস্ট্যান্স হয়, এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে তাই ভোল্টেজের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে ওহমস ল। উনি প্রমাণ করে দেখাইছেন জিনিসটা এরকম। আচ্ছা, এটাকে ফাইনালি লেখা হয়েছে ভি ইকুয়াল টু আই আর। আরটা কি এখানে? সমানুপাতিক কনস্ট্যান্ট। সো ভি ইকুয়াল টু আই আর, এটা ওহমস ল। সো যদি আমি আই এবং আর জানি তাহলে ওই এলিমেন্টের অ্যাক্রসে কী পরিমাণ ভোল্টেজ আছে সেটা জানতে পারবো। সো এইখান থেকে আমি তিনটা জিনিস বের করতে পারবো, ভোল্টেজ বের করতে পারবো, কারেন্ট বের করতে পারবো এবং রেজিস্ট্যান্স বের করতে পারবো। যে কোনো দুইটা জানা থাকলেই আমি একটা বের করতে পারবো। যদিও দেখতে খুব সহজ জিনিস, সার্কিটে ইউজ করার সময় কিন্তু খুব পাওয়ারফুল একটা জিনিস। মনে করেন কোথাও ভোল্টেজ বের করতে বলছে, রেজিস্ট্যান্স এবং কারেন্ট দেওয়া আছে, আপনি বুঝলেন না ভোল্টেজ বের করার জন্য কী করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভি ইকুয়াল টু আই আর মানে গুণ করে দিলে আপনি ভোল্টেজটা পেয়ে যাবেন। ওকে, কি কি বের করা যায় সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, এখানে দেখানো হয়েছে যে কারেন্টটা কীভাবে বের করা যায়। মনে করেন এখানে ভোল্টেজ আছে 20 ভোল্ট, আমার রেজিস্ট্যান্স আছে 4 ওহম। সো কারেন্ট কী পরিমাণ যাবে, ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে কত হবে? 5 অ্যাম্পিয়ার কারেন্ট। সো এই সার্কিটের ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। মানে ওই সূত্রটার অ্যাপ্লিকেশনটা দেখানোর জন্য এখানে দেখানো, খুবই সহজ জিনিস, একটু দেখে নেবেন। এখন একটু জটিলতার দিকে আসি আমরা। এই কনসেপ্টগুলো কাজে লাগবে। নোড কি, ব্রাঞ্চ কি এবং লুপ কি। একটা সার্কিট যখন আমরা সলভ করতে যাব, সার্কিটের ভিতরে অনেকগুলো এলিমেন্ট কানেক্টেড থাকবে। সো এলিমেন্টগুলোর কোথায় নোড আছে, কোথায় ব্রাঞ্চ আছে, কোথায় লুপ আছে, এই জিনিসটা আমাদের দেখেই বুঝতে হবে। যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু সার্কিটটা সলভ করতে পারবো না। সো নোডের ধারণা বা ব্রাঞ্চের ধারণা বা লুপের ধারণা ক্লিয়ার রাখা দরকার। নোড বলতে আমরা কি বুঝতেছি? নোড বলতেছি, আমরা বোঝাচ্ছি নোড হবে সেই জায়গা যেখানে দুই বা দুইয়ের অধিক ব্রাঞ্চ আছে। তাহলে ব্রাঞ্চটা কি? ব্রাঞ্চটা হচ্ছে সেই জায়গাটা যেখানে কারেন্টটা সব জায়গায় সমান। আমি যদি বলি এটা একটা ব্রাঞ্চ, তার মানে এইখানে সমস্ত কারেন্টটাই সেম কারেন্ট, তাই না? এইখান কারেন্টটা হচ্ছে সেম কারেন্ট, আবার এখানকার কারেন্টটাও সেম কারেন্ট, এখানকার কারেন্টটাও সেম কারেন্ট, কিন্তু সবগুলো এই কারেন্টটা যা হবে, এই কারেন্টটা যা হবে, এই কারেন্টটা যা হবে তা কিন্তু আলাদা। কিন্তু এইটাকে আমি ব্রাঞ্চ বলতেছি কারণ এর ভিতর দিয়ে কারেন্ট সেম। সো দুই বা দুইয়ের অধিক ব্রাঞ্চ যেখানে আছে সেটাই একটা নোড। এখানে দেখা যাচ্ছে কয়টা ব্রাঞ্চ আছে? 1টা 2টা 3টা 4টা। সো এটা একটা নোড। চারটা এলিমেন্ট এখানে যুক্ত আছে যেখানে 4টা ব্রাঞ্চ আছে। সো এটা একটা নোড। নিচের দিকে দেখা যাচ্ছে যে 4টা এলিমেন্ট যুক্ত। সো এটাও একটা নোড। ব্রাঞ্চ কি শুধু সিঙ্গেল এলিমেন্টই থাকবে? না, 2টা 3টা এলিমেন্টও থাকতে পারে। এখানে আরো 4টা রেজিস্ট্যান্স থাকতে পারতো। 5 এর সাথে আরেকটা 2 ওহমের সিরিজে থাকলো কোনো সমস্যা নেই। আমার নোড এ থাকবে আর বি থাকবে। আমি কি 5 আর 2 এর মাঝখানে কোনো নোড ধরতে পারবো? ও 5 আর 2 এর এইখানে আপনি চিন্তা করেন, এইখানে যদি আরেকটা রেজিস্ট্যান্স আপনি লাগাতে যাচ্ছেন, তাই তো? এখানে আরেকটা রেজিস্ট্যান্স লাগাইলে কারেন্টটা কি আলাদা হচ্ছে? না, কারেন্ট তো 5 এবং 2 তে একই থাকবে, কারণ একই কারেন্ট 5 এবং 2 এর ভিতর দিয়ে আসবে। সো ওটা একটা ব্রাঞ্চ, ওটা কখনোই একটা নোড হবে না। আপনি এই এটাকে নোড বলতে পারবেন না,
এটাকে কখনোই নোড বলতে পারবে না। নোড বলবেন তখনই যখন কারেন্টটা আলাদা হবে। এই ব্রাঞ্চের ক্ষেত্রে দেখেন এখানে এক ধরনের কারেন্ট, এখানে এক ধরনের কারেন্ট, এখানে এক ধরনের কারেন্ট। ব্রাঞ্চ হবে তখন যখন কারেন্ট সেম থাকবে। এটাকে আমি ব্রাঞ্চ বলতেছি কারণ এখানে কারেন্ট সেম। তাহলে এর কোনো নোট না তো? এ কোনো নোড না, এ কোনো নোড। এই জন্য নোটের বি নোড, সি নোড, সি নোড। ওকে, সো ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা যদি এখানে বলি ব্রাঞ্চ কয়টা আছে, ব্রাঞ্চ আছে একটা, দুইটা, তিনটা, চারটা। কারণ এখানে এক ধরনের কারেন্ট, এখানে এক ধরনের কারেন্ট, এখানে এক ধরনের কারেন্ট, চারটা আলাদা আলাদা কারেন্ট, চারটা ব্রাঞ্চে আছে। কিন্তু ব্রাঞ্চের ক্ষেত্রে 10টা এলিমেন্ট থাক, 10টা এলিমেন্টের ভিতরে যদি একই কারেন্ট যায় ওটা অবশ্যই ব্রাঞ্চ, কোনোভাবে ওটা অন্য কিছু হতে পারবে না। আচ্ছা, এ তো গেল নোডের কনসেপ্ট। আমি যদি বলি লুপ, লুপ জিনিসটা কি? লুপ জিনিসটা হচ্ছে একটা সার্কেল। অর্থাৎ আমি এখান থেকে ঘুরে যদি এখান দিয়ে এখানে ফেরত আসি তাহলে এটা একটা লুপ। আবার এখান দিয়ে ঘুরে যদি এখান দিয়ে ঘুরে এপাশ দিয়ে এখানে আসি তাহলে এটাও একটা লুপ। আপনি যে কয়ভাবে ঘুরে এ পয়েন্ট থেকে ঘুরে এ পয়েন্টেই ফেরত আসতে পারেন সেটাই হচ্ছে একটা লুপ। এই লুপের কনসেপ্টটা কাজে লাগবে কোথায়? কেভিএল যখন অ্যাপ্লাই করবে একটা সার্কিটের ভিতরে তখন কাজে লাগবে। নোডের ওই কনসেপ্টটা এখানে দেখানো হয়েছে যে এখানে I1, I5, I2, মানে নোডের ক্ষেত্রে আলাদা আলাদা কারেন্ট ব্রাঞ্চের ভিতর দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে চিন্তা করেন এখানে কয়টা নোড আছে? এখানে কয়টা নোড আছে? এখানে নোড কয়টা আছে? এখানে 4টা নোড আছে, এখানে 4টা নোড আছে। কেননা আমি যদি এইটাকে একটা নোড চিন্তা করি, 2 বা 2 এর অধিক ব্রাঞ্চ থাকতে হবে, 2 বা 2 এর অধিক ব্রাঞ্চ থাকতে হবে। এখানে কয়টা ব্রাঞ্চ আছে? এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ। সো এটা একটা নোড, আমি এটা একটা নোড বলতে পারি। এটার ক্ষেত্রে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ এবং এগুলো দিয়ে একটা ব্রাঞ্চ। সো এটা একটা নোড। সো উপরে 2টা নোড, আবার দেখা যাচ্ছে নিচেও 2টা নোড, এখানে একটা, এখানে একটা। এখানে আমি R6 আর R7 এর মাঝখানে কোনো নোট ধরতে পারবো না না, এটা নোড, কারণ এখানে কারেন্ট সেম, সেম কারেন্ট। সো এটা নোড ধরতে পারবো না। যদি এরকম হতো যে R6 এবং R7 এর মাঝখানে হ্যাঁ একটা কারেন্ট সোর্স থাকলো বা একটা ভোল্টেজ সোর্স থাকলো, না তারপরেও না, এখানে যদি সিরিজে কানেক্ট করি তাহলে হবে না। কিন্তু আমি যদি এইখান থেকে এইখানে কানেক্ট করতাম, মানে প্যারালালে কানেক্ট, এইখান থেকে যদি এইখানে দিতাম একটা কানেকশন, তাহলে কিন্তু এখানে একটা নোড হয়ে যেত। কারণ এর মাঝ থেকে যদি আমি কোনো একটা এলিমেন্ট কানেক্ট করে দিতাম তখন এখানকার কারেন্ট এবং এখানকার কারেন্ট আলাদা হয়ে যেত। সো ওটা একটা নোড হয়ে যেত। এটা আপনি সিরিজে কানেক্ট করলে কখনোই নোড হবে না। যদি কারেন্ট সোর্স সিরিজে লাগে তাহলে তো একই কারেন্টে থাকবে, কারণ সেম সিরিজ সার্কিট, সিরিজ সেম। মানে আমাদের কনসেপ্ট হচ্ছে যে মানে কারেন্ট যেখানে এক থাকবে ওটা একটা ব্রাঞ্চ, ওটা একটা ব্রাঞ্চ, ব্রাঞ্চ। এরকম দুইটা ব্রাঞ্চ থাকতে হবে। হ্যাঁ, 2টা ব্রাঞ্চ থাকলে তাদের মাঝামাঝি যে পয়েন্ট, ওটাকে নোড বলবো, নোড বলবো, এক্স্যাক্টলি। ক্লিয়ার স্যার। এখানে আবার দেখানোর জন্য যে কয়টা নোড আছে এখানে, এখানে নোড আছে 3টা, 1, 2 এবং নিচে একটা 3, জাস্ট দেখানোর জন্য। এখন আসি নোড, ব্রাঞ্চ এবং লুপের কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে কেভিএলে আসে। কেভিএল জিনিসটা কি? কারশফস ভোল্টেজ ল। ভদ্রলোক অনেক মেজারমেন্ট করে এই সূত্রটা দিছেন। সূত্রের ভিতর কি বলতেছে, যদি আমি কোনো সার্কিটের ভিতর দিয়ে একটা লুপ চালাই আসি, মনে করেন এখান দিয়ে ঘুরে আবার এখানেই ফেরত আসলাম, তাহলে আমি ওই সার্কিটের যতগুলো এলিমেন্টের ভিতর দিয়ে পার হয়ে আসছি তাদের ভোল্টেজকে যদি অ্যালজেব্রিক সাম, কথাটা মনে রাখবেন, অ্যালজেব্রিক সাম, অর্থাৎ যদি পজিটিভ হয় পজিটিভ নিব, নেগেটিভ হয় নেগেটিভ নিব, যদি তাই করি তাহলে টোটাল ভোল্টেজ ইকুয়াল টু 0 হবে। এখানে চিন্তা করেন আমি এখান থেকে মনে করেন ঘুরবো, এখানে আছে V2, V3, V4, V5 এবং V1। এই সমস্ত ভোল্টেজকে যদি যোগ করি তাহলে সবগুলো ভোল্টেজের যোগফল 0 হবে। এখন কথা হচ্ছে কিভাবে যোগ করব। এই যোগ করার জন্য প্রথমে আপনাকে চিন্তা হবে কারেন্টের ডিরেকশন আপনি কোন দিকে নিচ্ছেন। আপনি এদিক দিয়ে ঘুরে এখানেও আসতে পারেন, আবার উল্টাভাবে ঘুরেও এভাবে ঘুরেও এখানে আসতে পারেন। আপনি যেদিক দিয়েই ঘোরেন না কেন আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন দিক দিয়ে ঘুরবেন। প্রথমে আইডেন্টিফাই যদি আবার করে ফেলেন ওই ডিরেকশনটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না। মনে করেন আপনি এখান দিয়ে ঘুরে এখানে আসবেন, তাহলে কিভাবে লিখবেন আপনাকে দেখাই। হ্যাঁ, যখন আমি মনে করেন এই পয়েন্ট থেকে শুরু করব, আমি নিচের এই পয়েন্ট থেকে শুরু করব, এখান থেকে যখন শুরু করব এখানে দেখেন কারেন্টটা নেগেটিভ দিয়ে ঢুকছে, যখনই নেগেটিভ দিয়ে ঢুকবে তখন সেটাকে লিখবো আমি মাইনাস সামথিং, এখানে হচ্ছে মাইনাস V1। উপরে দেখেন এখান দিয়ে ঘুরে আমি এখানে আসছি, এখানে পজিটিভ দিয়ে ঢুকছে, তাহলে কী হবে প্লাস V2।
এরপরে দেখেন পজিটিভ দিয়ে ঢুকছে প্লাস V3, এরপরে মাইনাস V4, এখানে পজিটিভ দিয়ে ঢুকছে প্লাস V5 ইকুয়াল টু 0। এই টোটাল ভোল্টেজটাকে যোগ করলে 0 হবে। কাশ্যপ ভদ্রলোক এই কথাটাই মূলত বোঝাতে চেয়েছেন এবং আলটিমেটলি কথাটা সত্য। যদি আমি সমস্ত ভোল্টেজটাকে যোগ করি তাহলে কারেন্ট ভোল্টেজটা অবশ্যই 0 হতে হবে। এই ছিল কাশ্যপের ভোল্টেজ ল। এটা খুব বেশি কঠিন কিছু না। আপনি যদি একটা লুপ চালাইতে পারেন এবং প্লাস মাইনাসের ডিরেকশন ঠিক রাখতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি যখন অ্যাপ্লাই করবেন আলটিমেটলি এটা 0 হয়ে যাবে। কাশ্যপস ভোল্টেজ ল কি আমি ওপেন সার্কিটের ক্ষেত্রে পারি অ্যাপ্লাই করতে? এখানে যেমন দেখাচ্ছি আমি এখান থেকে ঘুরে এখানে আসবো, কিন্তু এখানে তো কোনো এলিমেন্ট কানেক্টেড নাই, এটা ওপেন সার্কিট। ওপেন সার্কিটে কি কাশ্যপস ভোল্টেজ ল ব্যবহার করা যায়? অবশ্যই যায়, কারণ এর মাঝে একটা ভোল্টেজ আছে। সেই ভোল্টেজ আমি এখান থেকে ঘুরে এখান দিয়ে যদি আসি এবং এখানে ফেরত যাই তাহলে এই ভোল্টেজটাকে আমি ভিএবি লিখে দেবো। এই ভোল্টেজটাকে আমি ভিএবি লিখে দেবো। মনে করেন একটা জেনারেটর রান করতেছে, বা একটা সার্কিট ওপেন আছে, সেখানে ভোল্টেজ থাকতে পারে কিন্তু কারেন্ট কিন্তু থাকবে না। আপনি যদি বলেন স্যার ওখানে তো ওপেন সার্কিট, ওখানে ভোল্টেজও নাই কিন্তু কারেন্টও নাই, না, সার্কিট ওপেন থাকলে সেখানে ভোল্টেজ থাকতে পারে কিন্তু কারেন্ট থাকবে না। থাকতে পারে মানে কি, যদি সাপ্লাই থাকে অবশ্যই থাকবে। সো আপনি যদি মনে করেন ওপেন সার্কিট ধরে ফেলি তাহলে কিন্তু শক খাবেন। ওকে, এই ছিল ভোল্টেজ, কাশ্যপস ভোল্টেজ ল। এখন কাশ্যপস কারেন্ট লতে আসি। কাশ্যপস ভদ্রলোক অনেক কিছু এক্সপেরিমেন্ট করে বের করছেন। ওকে, উনি আরেকটা জিনিস বের করছেন যে একটা নোডের ভিতরে যদি এটা একটা নোড হয়, এই নোডের ভিতরে যে পরিমাণ কারেন্ট ঢুকবে এবং যে পরিমাণ কারেন্ট বের হবে তা অবশ্যই সমান হবে। অর্থাৎ এই নোডের ভিতরে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢোকে তাহলে অপরটা দিয়ে অবশ্যই 1 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়ে যাবে। অর্থাৎ ওটা একটা পয়েন্ট, মানে মনে করেন বাস স্টপেজ, বাস আসবে কিন্তু চলে যাবে। আলটিমেটলি একটা বাস আসলে ওখানে দাঁড়াবে আবার চলে যাবে। সো ওখানে নেট বাসের পরিমাণ একটাও নেই। ওকে, সো একটা নোডে যখন আমি কেসিএল অ্যাপ্লাই করব তখন যেগুলো কারেন্ট ঢুকছে সেগুলোকে যোগ করব, যেগুলো কারেন্ট বের হচ্ছে সেগুলোকে যোগ করে যেগুলো ঢুকছে তার সাথে বিয়োগ করে দেব, তাহলে মোট কারেন্ট 0 হয়ে যাবে। সো যে পরিমাণ কারেন্ট ঢুকছে এবং যে পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে তার যদি অ্যালজেব্রিক সাম করি তাহলে ওই নোডের ভিতরে কারেন্টের পরিমাণ অবশ্যই 0 হবে। এর অ্যাপ্লিকেশান আমরা দেখব সামনে। এখানে যেমন খেয়াল করেন এখানে এটা একটা নোড, মনে করেন এটা একটা নোড। এই নোডের ভিতরে আইঅন কারেন্টটা ঢুকছে, সো আইঅন প্লাস, এখানে আইঅন প্লাস নোডের ভিতরে ঢুকছে। I2 কারেন্টটা বের হয়ে যাচ্ছে, সো I2 মাইনাস। I3 কারেন্টটা ঢুকছে, সো I3 প্লাস। এই টোটাল কারেন্টটা যদি যোগ করি সেটা 0 হয়ে যাবে। ওকে, এখন যদি KVL বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা আপনাদের পারার কথা। এখানে কি আছে খেয়াল করেন। এখানে একটা জিনিস একটু ঝামেলা দেওয়া আছে, যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি ধরা খাবেন। ওকে, আমি এই সার্কিটের ক্ষেত্রে V1 এবং V2 বের করতে চাচ্ছি। V1 V2 বের করতে হবে কি দিয়ে? KVL দিয়ে। আচ্ছা, KVL লেখার জন্য প্রথমে আপনি লিখে ফেলেন, আপনি কারেন্টের ডিরেকশন নিয়েছেন পজিটিভ দিকে, মনে করেন এই দিক থেকে এই দিকে আপনি ঘুরে যাচ্ছেন। ওকে, তো এখানে প্লাস V1, এখানে মাইনাস V2, এটা দিয়ে দিছে ওরা। এখানে মাইনাস কিন্তু ওরা দিয়ে দিচ্ছে, কিন্তু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আপনি কিন্তু নর্মালি কী করেন, উপরে প্লাস দেন নিচে মাইনাস দেন, কিন্তু এখানে ওরা দিয়ে দিচ্ছে এখানে মাইনাস V1, এখানে প্লাস V। ওকে, সো আমি KVL যখন অ্যাপ্লাই করবো, আমি অ্যাপ্লাই করলাম -20 বলে, এখানে খেয়াল করেন আমি নেগেটিভ দিয়ে ঢুকছি, ঘুরে এসে নেগেটিভ দিয়ে ঢুকলাম, সো -20, তারপরে প্লাস V1, তারপর নেগেটিভ দিয়ে ঢুকছি যেহেতু -V2 ইকুয়াল টু 0। সো আমার KVL অ্যাপ্লাই করা শেষ। আচ্ছা, KVL অ্যাপ্লাই করলাম, আমি বের করব V1 V2। এই ইকুয়েশানে 2টা ভেরিয়েবল আছে, V1 এবং V2। সো একটা ইকুয়েশানে যদি 2টা ভেরিয়েবল থাকে আপনি কখনোই সলভ করতে পারবেন না। সো V1 এবং V2কে আপনাদের অন্য কিছু দিয়ে রিপ্লেস করতে হবে। অন্য কিছু দিয়ে রিপ্লেস করি, কী দিয়ে রিপ্লেস করা যায়? আচ্ছা, V1 সমান কি? V1 সমান এইখানকার কারেন্ট এবং এর রেজিস্ট্যান্স। এখানকার কারেন্ট কত? I, মনে করে নাই, তাহলে I ইকুয়াল টু I ইন্টু 2, তাহলে V1 ইকুয়াল টু 2I, ওকে। এরপরে V2-র কথা চিন্তা করেন, V2 ইকুয়াল টু হবে, যেহেতু নেগেটিভ ভোল্টেজ V2 ইকুয়াল টু -3I, ওকে। এখন এই V1 এবং V2 এর মান আপনি এই ইকুয়েশানে বসাই দেন। এই ইকুয়েশানে বসাই দিলে সুন্দর মতো I এর মানটা বের হয়ে আসবে,
স্যার আমি This is one of the floor for electrical. So, on the CFO sir, very. আসলাম স্যার So, they're recording the class. ওকে স্যার থ্যাংকস। আচ্ছা, তাহলে কারেন্টের ভ্যালুটা বের হলো 4 অ্যাম্পিয়ার। ওকে, 4 অ্যাম্পিয়ার কারেন্ট। এখন যদি V1 বের করি তাহলে V1 বের করার জন্য I × 2, তাহলে 4 × 2, সো 8 ভোল্ট। V1 ভোল্টেজটা হচ্ছে 8 ভোল্ট, V2 কত হবে -12 ভোল্ট। কারেন্টের সঙ্গে গুণ করে দিলে যা হবে তাই। ওকে, এই ছিল KVL দিয়ে মোটামুটি একটা সার্কিট থেকে একটা প্যারামিটার বের করা যায় কিনা তার একটা নিয়ম। সো KVL দিয়ে বের করানো যায় সেটা দেখালাম। আরও কিছু এক্সাম্পল আছে, আপনারা দেখে নেবেন, সমস্যা নেই। আমি যে জিনিসটাতে এখন ইন্টারেস্টেড ফিল করতেছি সেটা হচ্ছে KVL KCL। KCLটা আমি দেখাবো একটু পরে দেখাবো, KCLটা একটু বড়। এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আরও কিছু রুলস আছে, সেই রুলসের ভিতরে আছে ভোল্টেজ ডিভাইডার রুল। অর্থাৎ সার্কিট যদি সিরিজে থাকে তার কারেন্ট সেম হয়, কারেন্ট হয়তো সহজেই ক্যালকুলেট করা যায় কিন্তু ভোল্টেজটা ক্যালকুলেট করা যায় না সহজে। সেটা যদি ক্যালকুলেট করতে হয় আমাকে নির্দিষ্ট কিছু রুলস ফলো করতে হবে। এখানে বলছে ভোল্টেজ ডিভাইডার রুল, অর্থাৎ সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ আলাদা আলাদা, সেই ভোল্টেজগুলো বের করার জন্য এই রুলটা ব্যবহার করা যায়। রুলটা কি বলতেছে, যদি R1-এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাই, যদি R1-এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাই, V1 = R1 + R2 × V। অর্থাৎ আমি যদি R1-এর অ্যাক্রসে বের করতে চাই, রেজিস্ট্যান্স কতগুলো সিরিজ আছে সেটা ডাজেন্ট ম্যাটার, রেজিস্ট্যান্স 100টা সিরিজে থাক কোনো সমস্যা নেই। যদি R1-এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে চাই তাহলে R1টা সবসময় উপরে থাকবে, আর বাকি যতগুলো রেজিস্ট্যান্স থাকবে, এখানে 2টা রেজিস্ট্যান্স আছে তাই 2টা যোগ করেছি, বাকি যতগুলো রেজিস্ট্যান্স থাকবে নিচে যোগ করব, নিচে ডিরেক্টলি যোগ করব ইনটু সাপ্লাই ভোল্টেজ, ইনটু সাপ্লাই ভোল্টেজ। মনে করেন এখানে 3টা যদি থাকতো, এখানে যদি 3টা থাকতো, এটা R1 R2 R3। ওকে, আমি এখানে সাপ্লাই ভোল্টেজ যদি VS হতো তাহলে আমার দরকার V1 V2 V3। তাহলে V1 ভোল্টেজটা হতো, ভোল্টেজ ডিভাইডার রুল যেটা বলে V1-এর অ্যাক্রসের রেজিস্ট্যান্স R1 অবশ্যই উপরে থাকবে, আর বাকিগুলো যতগুলো সিরিজে আছে সবগুলো যোগ হবে R1 + R2 + R3 × VS। ওকে, সো সিরিজে 100টা থাকলেও আমি এভাবে ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করে V1 ভোল্টেজটা বের করতে পারবো। এবং কথা হচ্ছে এই যে লিখলাম V1 = R1 / R1 + R2, এই জিনিসটা আসলো কোথা থেকে? এটা কি মন গড়া সূত্র? এটা তো একটা সূত্র, আমি বুঝতেছি মন গড়া সূত্র কিনা। আচ্ছা, মন গড়া সূত্র যদি না হয় আমরা একটু দেখি জিনিসটা কিভাবে আসলো। ওকে, মনে করেন আমি 2টা দিয়ে কল্পনা করতেছি এখন, 2টা দিয়ে কল্পনা করতেছি এখন। আমি V1-এর অ্যাক্রসে ভোল্টেজের এই সূত্রটা প্রতিপাদন করতে যাচ্ছি, কীভাবে আসলো। ওকে, এখানে Req কত? Req হচ্ছে Req, অর্থাৎ 2টা রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্স বানাবো, সেটা হচ্ছে R1 + R2। ওকে, R1 + R2। এখন আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানি এত। এখন যদি এই সার্কিটে কারেন্ট বের করতে চাই, কারেন্ট কত হবে? I = V/R, I = V/R। সো Req এখানে V /R1 + R2। এই সার্কিটে কারেন্টের মান হচ্ছে V /R1 + R2। ওকে, এখন I যেহেতু জানি, আমি যদি V1-এর মান বের করতে চাই এখন, কারণ V1 = I1 R1, তাহলে V1-এর মান যদি বের করতে চাই আমি, V1-এর মান যদি আমি বের করতে চাই তাহলে V1 = হচ্ছে I × R1, কারণ ভোল্টেজ বের করতে গেলে ওহমস ল I × R1। তাহলে I এর মান কত? I এর মান হচ্ছে V/R1 + R2 × R1। তাহলে সূত্রটা কী দাঁড়ালো? যদি আমি একটু অ্যাসেম্বল করে লিখি, R1 + R2 × V। এইখান থেকে মূলত সূত্রটাকে ড্রাইভ করা হয়েছে, যে কীভাবে ভোল্টেজ ডিভাইডার রুল আসলো, এটা হচ্ছে সেইভাবে। ওকে, আপনি যদি ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার নাও করতে পারেন, যদি এভাবে করতে পারেন কোনো সমস্যা নেই। ভোল্টেজ ডিভাইডার রুল বোঝা গেল? হ্যাঁ।
আচ্ছা, ভোল্টেজ ডিভাইডার রুল যদি বুঝে থাকেন, এবার কারেন্ট ডিভাইডার রুল দেখব। ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করা হচ্ছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে, কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করা হবে হচ্ছে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। এরকম একটা সার্কিট যার যে এই দুই নোডের অ্যাক্রসে ভোল্টেজ সেম কিন্তু কারেন্ট আলাদা। সো এই কারেন্টটাকে যদি আমার বের করতে হয় তাহলে আমাকে কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করতে হবে। আচ্ছা, কারেন্ট ডিভাইডার রুল ভোল্টেজ ডিভাইডার রুলের একটু উল্টা। যদি মনে করেন এটা হচ্ছে সাপ্লাই কারেন্ট, যদি সাপ্লাই কারেন্ট হয়, এই কারেন্ট থেকে যদি I1 I2 বের করতে চাই তাহলে I1 সমান হবে হচ্ছে I1 অপোজিট রেজিস্ট্যান্স, সেটা থাকবে উপরে R2 ডিভাইডেড বাই দুইটাকে যোগ করব R1 প্লাস R2 ইন্টু সাপ্লাই কারেন্ট। আমি যেহেতু কারেন্ট বের করতে চাচ্ছি, অর্থাৎ এই কারেন্টটা এখানে কী পরিমাণ কোন রেশিওতে আসলো সেটা বের করতে চাচ্ছি, এই জন্য I দিয়ে গুণ হলো। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, কারেন্ট ডিভাইডার রুল যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার অনলি দুইটা ব্রাঞ্চ থাকতে হবে, অনলি দুইটা ব্রাঞ্চ থাকবে। কিন্তু আপনি ভোল্টেজ ডিভাইডার রুল যখন ব্যবহার করছেন তখন 100টা রেজিস্ট্যান্স থাক সিরিজে, কোনো সমস্যা নাই। কিন্তু কারেন্ট ডিভাইডার রুল যখনই ব্যবহার করবেন দুইটা ব্রাঞ্চের অধিক নিয়ে আপনি ওটা বের করতে পারবেন না, কারণ অপোজিট রেজিস্ট্যান্সটা সে সময় উপরে থাকে। অপোজিট রেজিস্ট্যান্স কারেন্ট যখন বের করবেন অপোজিট রেজিস্ট্যান্স উল্টা, তার মানে এটা যদি তিনটা হতো, মনে করেন এখানে সাপ্লাই কারেন্ট I, এটা যদি I1 I2 I3 হতো, এটা R1 R2 R3 হতো, তাহলে যখন আমি কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করব তখন খেয়াল করেন যদি I1টা বের করতে চাই তাহলে অপোজিট রেজিস্ট্যান্স উপরে থাকবে। এখন অপোজিট কোনটা, R3 না R2? R3 না R2 আমি তো বলতে পারবো না, দুইটাই তো অপোজিট। তার মানে এই দুইটাকে এখন প্যারালাল করে আমার একটা বানাই নিতে, একসাথে করে নিতে হবে। সো যখন কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করবো যদি তিনটা থাকে অবশ্যই দুইটা করে নিব, দুইটা করে নেওয়ার পরে সেইটাকে আমি উপরে দিব। ওকে, সো তিনটা ব্রাঞ্চ থাকলে অবশ্যই কিন্তু এই R3 উপরে দিয়ে বাকি তিনটা যোগ করে দিলাম তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ওটা করা যাবে না। কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করার সময় মনে রাখতে হবে অবশ্যই দুইটা ব্রাঞ্চ থাকতে হবে। ওকে, যেটা ভোল্টেজ ডিভাইডারের জন্য সত্য না। সো কারেন্ট ডিভাইডার রুল বোঝা গেল। এখানে দেখানো হয়েছে কীভাবে প্রমাণ করা যায়, এটাতে আমরা ইন্টারেস্ট ফিল করতেছি না। ওকে, আমরা প্রায় ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, এখন একটু জিনিস দেখাবো, আর দুইটা জিনিস দেখাই আমি ছেড়ে দিব। আমি চাচ্ছি এখন অনেক কিছু তো শিখলাম, একটু ম্যাথের দিকে আসি। আমরা সিরিজ প্যারালাল শিখলাম, এখন সিরিজ প্যারালাল শিখে আমার লাভ হলো কি? কিছু না কিছু তো লাভ আছে। সার্কিট যখন জটিল থাকে, একটা জটিল সার্কিট আছে, সেই জটিল সার্কিটের মনে করেন এটা হচ্ছে একটা সার্কিট, এটা হচ্ছে একটা সার্কিট। এই সার্কিটে যখন আমি একটা সাপ্লাই ভোল্টেজ দিব সে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট দিবে, তার বেশি কারেন্ট দিবে না। অর্থাৎ সাপ্লাই লাগানোর সঙ্গে সঙ্গেই সাপ্লাই বুঝে যাবে যে আমার লোড এই পরিমাণ আছে। এখানে 20টা রেজিস্ট্যান্স থাক কিন্তু সাপ্লাই বুঝবে যে আমার লোড স্পেসিফিক এই পরিমাণ। কিন্তু আপনি কি দেখে বলতে পারবেন এখানে লোড কী পরিমাণ আছে? আপনি বলতে পারবেন না। সো আপনাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন বুঝতে হবে। এটা সিরিজ প্যারালাল অ্যাপ্লাই করে করা যায়। সো এই সার্কিটটাকে আমি ইকুইভ্যালেন্ট করতে চাচ্ছি, কীভাবে করবো একটু দেখি। এখানে করে দেওয়া আছে, আমি কিভাবে করা যায় সেটা একটু বোঝাবো শুধু। মনে করেন এই সার্কিট থেকে সোর্সের দিক দিয়ে চিন্তা করি, অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স কত সেই রেজিস্ট্যান্সটা আমি ক্যালকুলেট করতে যাচ্ছি। যখন আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব, এটা দেখতে খুব একটা জটিল সার্কিট না, আমাকে চিন্তা করতে হবে এর থেকেও জটিল সার্কিট আসতে হবে। সো যদি সেরকম সার্কিট আসে আমি কোন অ্যাপ্রোচে আগাবো? আমি প্রথমেই পিছনের দিক থেকে আগাবো, অর্থাৎ এদিক থেকে যদি চিন্তা করি এই দিক থেকে শুরু করবো। এদিক থেকে শুরু করে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে সেটা আমাকে চিন্তা করতে হবে। এখানে খেয়াল করেন এই দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, সো পিছনের দিক থেকে আপনি পরের সার্কিটটা আঁকবেন, আর সার্কিটটা যখন আঁকবেন তখন এই দুইটা রেজিস্ট্যান্সকে এক করে দিবেন, এই দুইটা রেজিস্ট্যান্সকে এক করে দিবেন। আমার যেহেতু মোছার অপশান আছে আমি মুছে দেখাই। 1 আর 5 যোগ করে আমি বানাবো হচ্ছে 6, বানাবো হচ্ছে 6। ওকে, সো 6 ওহম।
এখন এই 6 ওহমের সঙ্গে এদিকে আমি প্যারালাল করতে চাচ্ছি, কিন্তু প্যারালাল করতে গিয়ে দেখছি এই দুই ভদ্রলোক আবার প্যারালালই আছে। এই দুই ভদ্রলোককে আমাকে আবার ছোটো করে ফেলতে হবে। এই দুই ভদ্রলোককে যদি ছোটো করি 6 × 3 / 9 তাহলে হবে হচ্ছে 2। ওকে, এই দুইটাকে প্যারালাল করে আমার একটা যদি বানাই তাহলে দাঁড়াবে হচ্ছে 2 ওহম। ওকে, এখন এই 2 ওহম আর এই 2 ওহম আছে সিরিজে, সো এই দুইটাকে আমি একটা করে দেই 4 ওহম। ওকে, এখন এই 4 ওহম আর এই 6 ওহম আছে প্যারালাল, দুটাকে প্যারালাল করলে কী হবে 6 × 4 / 10, 24/10 2.4 ওহম। অর্থাৎ এই দুইটাকে যদি আমি একটা দিয়ে রিপ্লেস করি তাহলে হবে 2.4। এখন দেখেন সবগুলো এখন সিরিজে আছে, সো আর EQ হবে 4 × 2.4 + 8 = 8 আর 4 12, 12 আর 2 14, 14.4 ওহম। অর্থাৎ এই টোটাল যে রেজিস্ট্যান্সটা আছে তা মূলত 14.4 ওহমের সমান। আমি যেভাবেই কানেক্ট করেছি কিনা তা টোটালি ইনপুট সাইডে রিফ্লেক্ট হবে 14.4 ওহম অনুযায়ী। ওকে, আচ্ছা, এটা তো গেল মোটামুটি একটা সহজ সার্কিট। আপনাদের অন্য একটু জিনিস চিন্তা করাই। ধরেন এই সার্কিটটা আপনারা সবগুলোই প্র্যাকটিস করবেন। এইখানে একটু জটিল জিনিস আছে, দেখে মনে হচ্ছে অনেক জটিল জিনিস, আসলে কিছুই না। এখানে সিরিজ প্যারালাল কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালি আছে। এখানে এই দুইটা জিনিস দেখেন প্যারালাল আছে, সো প্রথমে কি করবেন, এই দুইটাকে প্যারালালি যোগ করে ফেলবেন। যোগ করার পরে সেই একটার সঙ্গে এই 1 ওহমকে যোগ করবেন। যখন যোগ করবেন তখন এইটার সঙ্গে আবার প্যারালাল চলে আসবে। আপনি সিকোয়েন্সিয়ালি আগাবেন, একটা করে কমাবেন, একটা করে সার্কিট ড্র করবেন। কিভাবে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা যায় বোঝা গেল? ওকে, ফাইনালি আমি KCL এর ম্যাথটা দেখাইনি, KCL এর ম্যাথটা দেখাই ছেড়ে দিব। এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এই ম্যাথটার কথা বলছিলাম, এই ম্যাথটা সলভ করার জন্য আমার KCL অ্যাপ্লাই করতে হবে। KCL এর জন্য কি বলেছিলাম, যে নোডে যে পরিমাণ কারেন্ট ঢুকবে ঠিক একই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। অর্থাৎ দুইটা কারেন্টকে যদি যোগ করি আমরা তাহলে নোডে কারেন্টের পরিমাণ হবে 0। সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে এই ম্যাথটা করা হবে। এখানে আমি ম্যাথটা একটু হাতে কলমে করে দেই। ম্যাথ সলভ করার সময় যে যে টেকনিকগুলো মাথায় রাখা দরকার, ইকুয়েশন কয়টা হলে কয়টা ভেরিয়েবল থাকবে বা কয়টা ভেরিয়েবলকে সলভ করা যায় সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যেমন একটা ইকুয়েশনে যদি একটা ভেরিয়েবল থাকে তাহলে একটা ইকুয়েশন দিয়ে সেটা সলভ করা সম্ভব, কিন্তু একটা ইকুয়েশনে যদি দুইটা ভেরিয়েবল থাকে তাহলে সেটাকে একটা ইকুয়েশন দিয়ে সলভ করা সম্ভব না। এটা আগে থেকেই মাথায় কিন্তু ঢুকায় রাখতে হবে। যদি এটা না বোঝেন তাহলে কিন্তু ম্যাথ আপনি সলভ করার সময় বসে থাকবেন। আচ্ছা, এটা হবে V1, এটা হবে V2, এটা হবে V3। এই সার্কিটে আমার I1, I2, I3 বের করতে বলছি। এখন I1, I2 বের করার জন্য প্রথমেই যে কাজটা করব আমি মনে করি এটার নাম দিলাম A নোড। A নোডে একটা KCL অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই KCL অ্যাট নোড এতে একটা KCL অ্যাপ্লাই করব। KCL অ্যাপ্লাই করলে কি হবে, KCL কি বলতেছে, যে পরিমাণ কারেন্ট ঢুকবে সেই পরিমাণ কারেন্ট বের হবে। অর্থাৎ I কারেন্ট ঢুকতেছে, I কারেন্টটাকে কি লিখবো, -I1। I2 কারেন্টটা বের হয়ে আসতেছে, তাহলে লিখবো +I2। I3 কারেন্টটা বের হয়ে যাচ্ছে, লিখবো কি +I3 = 0। সো আমি একটা KCL অ্যাপ্লাই করলাম, যেখানে I1, I2, I3-র মান আমি বের করলাম। এখন খেয়াল করেন, আপনি KCL অ্যাপ্লাই করছেন নোড এতে, কিন্তু একটা ইকুয়েশন যখন আপনি পাচ্ছেন 3টা ভেরিয়েবল।
একটা ইকুয়েশন দিয়ে আপনার এইটা সলভ করা কখনোই সম্ভব না। সো আপনাকে আরও দুইটা ইকুয়েশন এই সার্কিট থেকে বের করতে হবে। আরও দুইটা ইকুয়েশন বের করার জন্য আপনি কেভিএল অ্যাপ্লাই করবেন। ওকে, মনে করেন এটা হচ্ছে লুপ 1, এটা হচ্ছে লুপ 2। ওকে, আরও দুইটা ইকুয়েশন আমি বের করতে চাচ্ছি, এর জন্য আমি দুইটা লুপে কেভিএল অ্যাপ্লাই করে আমি কারেন্ট এবং ভোল্টেজের রেশিওটা বের করতে চাচ্ছি। ওকে, লুপ 1-এ যদি কেভিএল অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ 1, অর্থাৎ 1-এ আমি কেভিএল অ্যাপ্লাই করবো। 1-এ যদি কেভিএল অ্যাপ্লাই করি, খেয়াল করেন এখানে কেভিএল যদি অ্যাপ্লাই করি কী হবে, কেভিএল অ্যাপ্লাই করলে এদিক দিয়ে দেখেন -30, ওকে, প্লাস V1 প্লাস V2 ইকুয়াল টু 0। ওকে, সো আমি V1 V2 বের করলাম, কিন্তু আমি চাচ্ছি এটা কি কারেন্টের ভ্যালু দিয়ে একে রিপ্লেস করবো, I1 I2 I3 বের করবো। ওকে, তাহলে V1 সমান কি আবার -30, V1 সমান কি, V1 সমান I1 8 I1, V2 সমান I2 3I2 ইকুয়াল টু 0। সো আমার দুইটা ইকুয়েশন পেলাম, একটা দুইটা, আরেকটা ইকুয়েশন দরকার, I3 বের করতে হবে। এখন এইখানে একটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ 2। ওকে, লুপ 2-তে যদি কেভিএল অ্যাপ্লাই করি, খেয়াল করেন আমি এদিক দিয়ে আসলাম এখানে, তাহলে প্লাস V3, এখান দিয়ে আসলাম এই দিক দিয়ে ঢুকলাম -V2 ইকুয়াল টু 0, তাই না? এখন V3 এবং V2-কে I দিয়ে রিপ্লেস করব। কীভাবে? V3 সমান 6, এটা হচ্ছে I6 I3 মাইনাস 3I2, কারণ এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে I2 কারেন্ট, ইকুয়াল টু 0। আমি কিন্তু এখন তিনটা ইকুয়েশন পেলাম, এই তিনটা ইকুয়েশন থেকে আমি এই তিনটা ভেরিয়েবল সলভ করতে পারবো। যখন সলভ করবো আমি একটু আলাদা করে লিখে ফেলি। ওকে, এখানে লিখি -I1 প্লাস I2 প্লাস I3 ইকুয়াল টু 0। এরপরেরটা কীরকম ছিল? এরপরেরটা ছিল আমি এই I1-এর নিচেই লিখবো +8 I1 প্লাস 3I2 প্লাস I3-র কোনো মান নাই, সেটা 0 ইকুয়াল টু 30। এটা কি হবে? I1-এর মান নাই, I2 এর মান কত? 3I2, I3 এর মান কত? 6I3 ইকুয়াল টু 0। সো এই তিনটা ইকুয়েশন পেলাম। এই তিনটা ইকুয়েশন আমি ডিরেক্টলি ক্যালকুলেটর ব্যবহার করে সলভ করতে পারবো। যখন সলভ করব তখন এখানে খেয়াল করেন I3-র কোনো মান নাই, সো I3 ওখানে 0 বসাবেন। এখানে I1-এর কোনো মান নাই, সো এখানে 0 বসাবেন। সো এখান থেকে আমি সম্পূর্ণ ক্যালকুলেট করলে I1 I2 I3-র ভ্যালু পেয়ে যাব। যখন I1 I2 I3-র ভ্যালু পেয়ে যাব তখন V1 ক্যালকুলেট করা কি আমার জন্য খুব কঠিন কাজ? কোনো কঠিন কাজ না, আমি ওহমস ল ব্যবহার করতে পারবো, V = IR। সো এইভাবে আমি KCL এবং KVL অ্যাপ্লাই করে জটিল সার্কিটও সলভ করতে পারবো।